শুরুটা হয় থিউ নামের এক দুষ্ট ছেলেকে দেখিয়ে। সে ভিডিও কলের লোভ দেখিয়ে প্রায়ই তার হোমওয়ার্ক অন্যদের দিয়ে করিয়ে নিত। বাসায়ও সে সামনে দিয়ে ঢুকতো না, বরং পাইপ বেয়ে উঠে জানালা দিয়ে নিজের ঘরে ঢুকতো। একদিন থিও কলা খেতে খেতে ছাদে গেল আর হঠাৎ কলার খোসা নিচে ফেলে দিল। তখনই একটা পোর্টাল খুলে গেল আর খোসাটা হাওয়ায় মিলিয়ে গেল। থিউ খেয়াল করলো নিচে কিছু পড়ার শব্দ হলো না। তখন সে পেছনে ফিরে দেখলো। বিভ্রান্ত হয়ে সে নিচে গিয়ে চেক করলো, কিন্তু খোসাটা কোথাও নেই। এবার থিউ নিজের রোলার স্কেট নিচে ফেলে দিল। আবার ঠিক একই জিনিস হলো, সেটা হাওয়ায় মিলিয়ে গেল। থিওর অবাক হওয়া আরো বেড়ে গেল। এবার সে একটা পাথর ফেলে দিল আর তাও উধাও হয়ে গেল। তখন থিউ ছুটে গেল তার বড় ভাই অস্কারের কাছে এই পোর্টালের কথা বলার জন্য। তাদের মা বাবা ছিল না, তাই তারা দাদির সঙ্গে থাকতো। তবে তখন অস্কার থিউর উপর খুবই রাগান্বিত ছিল, কারণ থিউ তাদের মায়ের লেখা কিছু বইয়ের পাতা ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল। থিউ বোঝাতে চেষ্টা করলো যে সে একটা টাইম পোর্টাল খুঁজে পেয়েছে, কিন্তু অস্কার ভাবলো থিউ তার সঙ্গে মজা করছে। আসলে তাদের মা হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। থিউর ধারণা ছিল মা হয়তো কারো সঙ্গে পালিয়ে গেছেন, কিন্তু অস্কার বিশ্বাস করত মা একজন দক্ষ বিজ্ঞানী যিনি টাইম পোর্টাল নিয়ে রিসার্চ করতেন। সম্ভবত তিনি অন্য কোনো সময়কালে আটকে পড়েছেন। অস্কার তার মায়ের রিসার্চ বুঝে তাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। এদিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেড়েই চলছিল। এমন সময় দাদি ডাক দিলেন খেতে। দাদির সামনে তারা শান্ত থাকলো, কিন্তু দাদি চলে যেতেই আবার ঝগড়া শুরু হলো। রাগের মাথায় অস্কার থিউকে একটু গালিও দিয়ে ফেললো। রাগে থিউ অস্কারের প্রিয় কচ্ছপটাকে পোর্টালে ফেলে দিল। অস্কার পাগলের মতো তার প্রিয় কচ্ছপটাকে খুঁজতে লাগলো। না পেয়ে সে জায়গায় জায়গায় মিসিং টার্টল পোস্টার লাগিয়ে দিল। অস্কার ওই টার্টলটাকে ভীষণ ভালোবাসতো। আলাদা হয়ে গিয়ে কেবল কাঁদতো। শীঘ্রই থিউ নিজের ভুল বুঝতে পারলো। সব ঠিক করতে সে সিদ্ধান্ত নিল পোর্টালে ঝাঁপ দেবে। পোর্টালে ঝাঁপ দিতেই থিউ এমন এক জায়গায় চলে গেল যেখানে সে সব জিনিসপত্র পোর্টালে ফেলেছিল সবই ছিল। টার্টালও সেখানেই ছিল। থিউ টার্টালটা নিয়ে বাড়ি ফিরে এলো এবং ঠিক আগের জায়গায় রেখে দিল। তারপর চুপচাপ ঘুমিয়ে পড়লো। কিন্তু পরদিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। থিউ তখনও ঘুমাচ্ছিল, কিন্তু অস্কার অফিসের জন্য তৈরি হয়ে গেল। এখন অস্কারের বয়স অনেক বেড়ে গেছে। আসলে থিউ পোর্টালের মাধ্যমে 1990 সাল থেকে 2022 সালে চলে এসেছে। এখানে অস্কার একজন পদার্থবিজ্ঞানের প্রফেসর। শিগগিরই অস্কার ডেভিড নামে এক লোকের দোকানে কিছু কিনতে গেল। কিছুক্ষণ পর ডেভিডের মেয়ে এলিনা সেখানে এলো। ডেভিড আর এলিনা অনেক দিনের ভালো বন্ধু। ডেভিড ছোটবেলা থেকেই এলিনাকে পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারেনি। এলিনার ডিভোর্স হয়ে গেছে। এখন সে 2 সন্তানের মা। অস্কারের মনে এখনো তার প্রতি প্রেম রয়ে গেছে। এলিনা অস্কারের ইউনিভার্সিটিতে ইংরেজির প্রফেসর। এদিকে থিউ ঘুম থেকে উঠে অস্কারকে খুঁজতে লাগলো। সে কচ্ছপটাকে নিয়ে দাদির কাছে গেল। দাদি এখন অনেক বুড়ো হয়ে গেছেন। সে থিউকে চিনতেই পারলো না। যখন অস্কার থিউকে দেখলো সে চমকে গিয়ে অজ্ঞান হয়ে গেল। হুশে আসার পর অস্কার জিজ্ঞেস করলো, তুই কি সত্যিই থিউ? থিউও বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আমার নাম জানো কিভাবে? অস্কার বলল, আমি তোর বড় ভাই। থিউ তো অবাক হয়ে গেল, তুই একদিনই এত বড় হয়ে গেলি কিভাবে রে? কিছু কথা বলার পর তারা বুঝতে পারলো থিউ আসলে 2022 সালে চলে এসেছে। তাদের কথা হলো সেই সময়ের ঘটনা নিয়ে, যখন অস্কার মায়ের লেখা পৃষ্ঠা সেরার জন্য থিউর উপর রেগেছিল। থিউ অস্কারকে তাদের মায়ের সেই লাল জামা পরা একটা ছবি দেখালো। এখন থিউ চিন্তিত হয়ে পড়লো। সে 1992 সালে ফিরে যেতে চায়, কারণ যদি দেরি হয়ে যায় দাদি খুব রাগ করবেন। থিউ আবার ছাদে গেল পোর্টালে ফেরার জন্য, কিন্তু এবার সে পাথর ফেলতেই সেটা মিলিয়ে গেল না। এই পোর্টাল তো 2022 এসে বন্ধ হয়ে গেছে। থিউ চিন্তিত হয়ে পড়লো, পোর্টাল কিভাবে বন্ধ হলো? অস্কার বুঝিয়ে দিল, টাইম ট্রাভেল এত সহজ নয়। যে পথ দিয়ে তুই এখানে এলি সেটা সব সময় ফেরার পথ নাও হতে পারে। তখন অস্কার ভাবলো একটা নতুন পোর্টাল খুঁজতে হবে যাতে 2022 থেকে 1990-তে ফেরা যায়। তারা তথ্য সংগ্রহ করতে করতে এক সিনিয়র প্রফেসরের কাছে গেল। তিনি জানালেন 2022-এ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, কিন্তু টাইম পোর্টাল এখনো অসম্ভব। প্রফেসরের কথা শুনে দুই ভাই ফিরে এলো। থিউ আধুনিক পৃথিবী দেখে অবাক হয়ে যাচ্ছিল। সে অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করলো, এটা কি? অস্কার বলল, এটা ফোন, তবে আগের ফোনের মতো ডায়াল করতে হয় না, তারও লাগে না। অস্কার থিউকে শান্ত করে বলল, এখন পোর্টাল খোঁজার দিকে মনোযোগ দে। তোর 1990-তে ফিরতে হবে, তাই তো? ঠিক তখন থিউ অস্কারকে জানায় সে তার মায়ের হাতে লেখা একটা লিস্ট পেয়েছিল, যেটা রিসার্চ পেজ ছিল রকেট বানানোর সময় সে ডিকশনারিতে লুকিয়ে রেখেছিল। তারা দাদির কাছে ডিকশনারি সম্পর্কে জিজ্ঞেস করলো। দাদি জানালেন তিনি সেটা ডেভিডকে দিয়ে দিয়েছিলেন। পরদিন সকালে অস্কার থিউকে বলে, আমি ডেভিডের কাছে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। কিন্তু থিউ চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল আর একটা বিশাল মলে পৌঁছলো। মলের গ্যাজেট দেখে থিউ রীতিমতো থ মেরে গেল। বিশেষ করে সে যখন বিয়ার হেডসেট ব্যবহার করছিল, ভুল করে সেটা ভেঙে ফেললো। অস্কারকে ডেকে আনা হলো আর সব ক্ষতির ক্ষতিপূরণ তাকে দিতে হলো। অস্কার থিউকে কথা মতো না চলার জন্য বকাবকি করলো। তারপর তারা গেল ডেভিডের ডিপার্টমেন্টাল স্টোরে ডিকশনারি খুঁজতে। ডেভিড বললেন তিনি সেটা বাড়িতে রেখেছেন। ঠিক তখন এলিনা সেখানে এলো। থিউ অবাক, এলিনা বড় হয়ে এত সুন্দর হয়ে গেছে কিভাবে? এলিনা জিজ্ঞেস করলো, এই বাচ্চাটাকে আর আমার নামই বা কিভাবে জানে? অস্কার তখন মিথ্যে বলল, এটা আমার কাজিনের ছেলে। সে কথা ঘুরিয়ে দিল। এরপর এলিনা তাদের নিজের বাসায় আমন্ত্রণ জানালো। তার ছেলে মেয়ে তখন ভিডিও গেম খেলায় ব্যস্ত। থিউ এসব গেম দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। সে এলিনার ছেলে জেনের সঙ্গে খেলতে চাইলো। অস্কার ডিকশনারিতে সেই লিস্ট পেয়ে গেল। সে থিউকে বলল, চলো এবার বাড়ি চলো। কিন্তু থিউ তো গেম খেলে এত মজা পাচ্ছিল যে যেতেই চাইছিল না। তখন এলিনা বলল, থাক, একটু খেলতে দে ওকে, আমি নিজে ওকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। কিন্তু খেলতে খেলতে এলিনার বাচ্চারা থিউর মজা করতে শুরু
করলো, কারণ থিউ আজকের ভিডিওর গেমগুলোর কিছুই বুঝতো না। এরা তো টাইম পর্যন্ত অ্যালেক্সাকে জিজ্ঞেস করে। বাসায় ফিরে থিউ আর অস্কার কাজে লেগে গেল। ছাদে গিয়ে অস্কার বলল লিস্টে বিভিন্ন পোর্টালের জায়গাগুলোর উল্লেখ আছে। তারা ওই জায়গাগুলোতে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে পোর্টাল খুঁজে দেখলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। অস্কারের মনে হলো তার ক্যালকুলেশনেই কোনো ভুল হয়েছে, তাই সে আবার ক্যালকুলেশন করতে বসে গেল। এই সময় থিউ জিজ্ঞেস করলো তুমি সবসময় একা একা থাকো কেন, কোনো বন্ধু নেই? আর এলিনাকে এতদিনেও নিজের ফিলিংস বলো নাই কেন? অস্কার ক্যালকুলেশন করতে করতে উত্তর দিল এলিনার ডিভোর্স হয়ে গেছে। আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু হতে পারে। অস্কারকে না জানিয়ে থিউ তার ফোন থেকে মেসেজ পাঠিয়ে ডেভিড, এলিনা আর এলিনার বাচ্চাদের ডিনারে আমন্ত্রণ জানিয়ে ফেললো। সবাই যখন দরজায় এসে হাজির হলো অস্কার তো একদম চমকে উঠলো। থিউ বলল আমি সবাইকে ফোন করে ডেকেছি। অস্কার তখন বুঝে গেল এটা থিউর নতুন দুষ্টামি। তাদের এই আড্ডার সময় অস্কার আর এলিনার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলো। আর পরের দিন এলিনা থিউকে শপিং এ নিয়ে গেল, নতুন জামা কাপড় কিনে দিল। ট্রায়াল রুমে থিউ বরাবরের মতো ফুটবলের মজার ধারাভাষ্য দিতে শুরু করলো। তার এই আচরণ দেখে এলিনার মনে পড়ে গেল এ তো ঠিক অস্কারের ছোট ভাই থিউর মতো। সে থিউকে জড়িয়ে ধরলো আর জিজ্ঞেস করলো এত বছর নিখোঁজ থাকার পরও তোমার বয়স বাড়েনি কেন? থিউ বলল আমি টাইম পোর্টালে ঝাঁপ দিয়েছিলাম আর সেই পথেই সরাসরি 1990 থেকে 2022-এ চলে এসেছি। এলিনা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার সামনে তো জীবন্ত প্রমাণ ছিল। এটা নিশ্চিত করার জন্য এলিনা অস্কারকে জিজ্ঞেস করলো। অস্কার ছাদ থেকে একটা পাথর ছুঁড়ে ফেললো আর এইবার পাথরটা উপরে লাফিয়ে ফিরে এলো। এটা প্রমাণ করলো যে পোর্টাল এখানেই আছে। অস্কার তখন ব্যাখ্যা করলো টাইম পোর্টাল 3 ধরনের হয়। প্রথম ধরনের পোর্টাল একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় সরাসরি যাওয়া যায়। দ্বিতীয় ধরনের পোর্টাল কোথায় নিয়ে যাবে বলা যায় না, একদম র্যান্ডম সময় বা জায়গায় ফেলে দেয়। তৃতীয় ধরনের পোর্টাল এইটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সেখান থেকে আর ফেরা যায় না। থিউ প্রথম ধরনের পোর্টাল দিয়েই 2022-এ এসেছে। এখন তাদের এমন একটি ঠিক পোর্টাল খুঁজে বের করতে হবে যার মাধ্যমে থিউ 1990-এ ফিরে যেতে পারে। তারা প্রতিদিন রিসার্চ শুরু করলো। এলিনার প্রতিদিন আসা অস্কারের ভালোই লাগতে লাগলো। সে একা একা খুশিতে নাচতেও শুরু করলো। তারা দুজন মিলে উপযুক্ত পোর্টাল খুঁজে বের করার কাজ শুরু করলো। তবে এলিনা থিউকে ফিরে পাঠাতে খুব খুশি ছিল না, কারণ অতীত বদলে গেলে ভবিষ্যৎও তো বদলে যেতে পারে। এমনও তো হতে পারে যে তার বাচ্চারা ভবিষ্যতে জন্মই নেবে না। সে তার বাচ্চাদের খুব ভালোবাসে, কিন্তু অস্কার তাকে প্রতিশ্রুতি দিল থিউ ফিরে গেলেও তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে তোমার ভবিষ্যতের কোনো ক্ষতি না হয়। এবার তারা চিন্তা করতে লাগলো কি করে এমন কিছু করা যায় যাতে দুটো টাইম লাইনই অখ্যাত থাকে। থিউ তখন বুদ্ধি খাটিয়ে বলল মা যে লিস্টে লিখে গিয়েছিলেন সেটা আমি তো রকেট বানানোর সময় লুকিয়ে রেখেছিলাম। আমি চাইলে এলিনার বাচ্চাদের সাহায্য নিয়ে ওই কোঅর্ডিনেটস গুলো ক্র্যাক করতে পারি, কারণ ওদের সাহায্যে যদি থিউ অতীতে যায় তাহলে এটা নিশ্চিত হবে যে ওরা ভবিষ্যতে জন্মাবে। না হলে তো থিউ পাস্টে যেতেই পারতো না। তিনজন মিলে একটা ম্যাপ ব্যবহার করে একটা সৈকতের রুট বের করলো, যেটা থিউর ধারণায় একটা টাইম পোর্টাল। তারপর থিউ উত্তেজনায় সমুদ্রের পানিতে ঝাঁপ দিল, আর তারই সাথে সাথে ব্রান্ডা আর নেথান তার সঙ্গে কুদে পড়লো। তারা তীরে পৌঁছে অবাক হয়ে গেল। ওই শহরের জায়গায় কেবল পাহাড়, মানে এখনো শহরটা তৈরি হয়নি। মানে তারা সত্যি পাস্টে চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত 1990-এ নয়, তারা চলে এসেছে আরো পেছনে 1949 সালে। এখন এক অজানা জায়গায় আটকে থাকা তিনজন বোঝার চেষ্টা করছে আসলে তাদের সাথে কি হয়েছে। আসলে তারা দ্বিতীয় ধরনের পোর্টাল ব্যবহার করেছিল, যেটা একদম র্যান্ডম সময় ও জায়গায় পাঠায়। এদিকে 2022-এ উদ্বিগ্ন এলিনা অস্কারকে ফোন করে বলল থিউ আর বাচ্চারা নিখোঁজ। অস্কার বলল সম্ভবত ওরা 1990-এ পোর্টাল খুঁজে পেয়েছে, এখন আমাদেরও ওদের ফেরাতে যেতে হবে। 1949 সালে এই তিনজনের কাছে না টাকা আছে না ফোন কাজ করছে, তার উপর ওরা এখন ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তখন ব্রান্ডা আর নেথান মাথা খাটিয়ে ভাবলো চলো আমরা আমাদের গ্যাজেট ব্যবহার করে একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো করি। নেথান কিছু দূরে গিয়ে বসে পড়লো। ব্রান্ডা চোখ বন্ধ করলো। থিউ একটা বোর্ডে নাম লিখে সামনে দাঁড়ালো। এখন ওয়্যারলেস ইয়ারফোন দিয়ে নেথান ওই নামটা পড়ে ব্রান্ডাকে বলছে, আর দর্শকদের মনে হচ্ছে মেয়েটা না দেখে কিভাবে নাম বলছে। দর্শকেরা ভেবে নিল এটা তো জাদু, সত্যি মেয়েটার কাছে কোনো বিশেষ শক্তি আছে। দর্শকরা খুব খুশি হলো আর হাততালি দিতে লাগলো। এতে করে তারা কিছু টাকা জোগাড় করে ফেললো, কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ বিষয়টা দেখে ফেললো, কারণ পাবলিক প্লেসে এরকম পারফর্ম করা নিষিদ্ধ ছিল। থিউ পুলিশের গাড়ি দেখে তার সঙ্গীদের পালানোর ইশারা দিল। তিনজনই তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল। তখনই এক অজানা লোক ওদের কিডন্যাপ করে এক অজানা জায়গায় নিয়ে গেল। এতে করে এখন বাচ্চাদের জীবনে আরো বড় বিপদ নেমে এলো। ওদিকে 2022-এ অস্কার আর এলিনা 1990 সালের পোর্টালের এন্ট্রি খুঁজে পেল। তারা একে অপরের হাত ধরে পোর্টালে ঝাঁপ দিল। টাইম ট্রাভেল করে এলিনা মনে করলো যেন স্বপ্নের ভিতর চলছে। 1990 সালে থিওর মিসিং পোস্টার চারদিকে লাগানো ছিল। 1949-এ বাচ্চাদের কিডন্যাপ করে লোকটা একটা গ্যাং এর কাছে নিয়ে গেল, যা সরকার বিরোধী গোষ্ঠী। গ্যাং লিডার জিজ্ঞেস করলো এই বাচ্চাদের এখানে আনার কারণ কি। লোকটা বলল ওরা আমাদের গ্যাং এর সিক্রেট কোড জানে। থিউ অবাক হয়ে জিজ্ঞেস করলো কোন সিক্রেট কোড। লোকটা বলল তুমি যখন পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিলে যে বাঁশির শব্দ দিয়েছিলে সেটাই আমাদের কোড। এই বাঁশি বাজানোর কৌশল থিউ শিখেছিল তার দাদির কাছ থেকে। ঠিক তখনই গ্যাং এর এক তরুণী আসলো। এটি তো থিউর দাদিমা। যখন তিনি তরুণ ছিলেন থিউ জানতে পারলো যে তার দাদিমা একসময় এই গ্যাং এর সদস্য ছিলেন। সেখান থেকেই তিনি সেই স্মৃতি বাজাতে শিখেছিলেন এবং পরে থিউ শিখেছিল তার কাছ থেকে। থিউ কাউকে বলেনি যে এই মহিলা তার দাদিমা, কারণ সবাই তাকে পাগল ভাবতো, কিন্তু সে ওই মহিলাকে জড়িয়ে ধরে।
ধরে। এই গ্যাং সরকারের বিরুদ্ধে হলেও মানুষের উপকারের জন্য কাজ করে এবং তাদের উদ্দেশ্য ছিল না এই শিশুদের কোনো ক্ষতি করার, তাই আপাতত তারা সেফ। অন্যদিকে 1990-তে অস্কার ও এলিনা থিও ও তার বাচ্চাদের খুঁজছিল অস্কারের বাড়িতে, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ তারা কারো আওয়াজ শুনতে পেল এবং দুজনেই আলমারিতে লুকিয়ে পড়লো। এটি ছোট অস্কার, যে থিও হারিয়ে যাওয়ায় কাঁদছিল। ভবিষ্যৎ থেকে আসা অস্কার এটা দেখে খুব কষ্ট পেল। 1949-এ 3টি শিশু সেই গ্যাংয়ের পরিবেশে মানিয়ে নিতে শুরু করলো, কারণ তারা বুঝে গিয়েছিল যে টাইম পোর্টাল দিয়ে তারা এখানে এসেছে, তা দিয়ে আর ফেরা সম্ভব নয়। থিওর তরুণ দাদিমাও তাদের সঙ্গে ছিলেন, তাই থিওর পক্ষে মানিয়ে নেওয়াটা সহজ ছিল। থিও সুযোগ পেয়ে তার দাদিমাকে বলল, আমাদের সঙ্গে একটা ছবি তুলে নাও, এবং তাকে বলল এই ছবিটা সবসময় খুব যত্ন করে রাখবে। যখন তুমি বৃদ্ধ হবে তখন এটাকে ফ্রেম করে রাখো। এর ফলে 1990-এ দাদিমার ফটো ফ্রেমে হঠাৎ বদল ঘটলো। এই ছবিতে এখন থিও ব্রান্ডা। থিও 1949-এ এই ছবির পেছনে টাইম পোর্টালের কোঅর্ডিনেটসও লিখে দেয়, যাতে 1990-তে থাকা অস্কার ও এলিনার তা খুঁজে পেতে সুবিধা হয়। এখন অস্কার ও এলিনা বুঝলো যে তাদের আবার 2022-এ ফিরে যেতে হবে, যাতে তারা সঠিক পোর্টাল ব্যবহার করে 1949-এ পৌঁছাতে পারে এবং 3টি শিশুকে উদ্ধার করে ফিরিয়ে আনতে পারে। একবার যদি তারা 1949-এ পৌঁছে যায় তাহলে তারা সবাই 2022-এ ফিরে যাবে এবং সেখান থেকে থিওকে 1990-এ পাঠিয়ে দেওয়া হবে। অস্কার ও এলিনা প্রথমে 2022-এ ফিরে গেল এবং থিও দেওয়া কোঅর্ডিনেটস ব্যবহার করে 1949-এ পৌঁছালো। সেখানে থিও দাদিমার গ্যাংয়ের সদস্যদের আগেই বলে রেখেছিল যে তার দাদা অস্কার তাকে নিতে আসবে, তাই দুজন মানুষ সেখানে দাঁড়িয়েছিল। দাদিমার শেখানো সেই সিটি যখন তারা বাজালো, অস্কার তৎক্ষণাৎ সাড়া দিল এবং সেই গ্যাং তাদের নিজেদের কাছে নিয়ে গেল। এলিনা তার সন্তানদের ঠিকঠাক ব্যবস্থায় দেখে খুব খুশি হলো, কিন্তু থিও এখন আর ফিরে যেতে চাইছিল না। ওর এখন 1949-ই ভালো লাগছিল। অস্কার এটা শুনে ভীষণ কষ্ট পেল। সে থিওকে বলল, হ্যাঁ ভাই, আমরা ঝগড়া করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। তুই জানিস না তোর যাওয়ার পর আমি কত কেঁদেছি তোকে মনে করে। তখনই সেখানে তাদের তরুণ দাদিমা এসে পৌঁছলেন। অস্কার তাকে দেখে অবাক হলেও কিছু বলল না। এখন সবাইকে 2022-এ ফেরার পোর্টাল খুঁজে বের করতে হবে। গ্যাংয়ের একজন তাদের গাড়িতে করে পোর্টালের দিকে নিয়ে যাচ্ছিল। এই মানুষটি আর কেউ নয়, অস্কার ও থিওর দাদু। শিগগিরই তারা 2022-এ ফেরার পোর্টাল পেয়ে গেল। এখন অস্কার থিওকে 1990-এ ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু করলো। তারা আগে থেকেই জানতো যে সেই পোর্টাল কোনো কনস্ট্রাকশন সাইটে রয়েছে। থিও ফিরে যেতে চাইছিল না, কারণ 1990-তে তার কেউ নেই, তার মা বাবা নেই, সে খুব একা বোধ করত। সে অস্কারকে বলল, আমি এখন তোমাদের সঙ্গে থাকতে চাই, তুমি আমাকে বাবার কথা মনে করাও। অস্কার খুব ভালোবাসার সঙ্গে থিওকে জড়িয়ে ধরলো এবং বুঝিয়ে বলল, 1990-এর অস্কারও খুব একা, তাকে তোমার খুব দরকার। তুমি যদি ভালোভাবে থাকো তাহলে আমি কথা দিচ্ছি যে আমার ছোট ভার্সনও তোমার খুব যত্ন নেবে। চাই না চাই, থিও অবশেষে 1990-তে ফিরে গেল। সেখানে ফিরে সে খুশিতে ডকডক করে উঠল এবং তার দাদিমাও তাকে অনেক আদর করলেন। যখন থিওকে জিজ্ঞেস করা হলো সে কোথায় ছিল, সে একটা বানানো গল্প বলল যে একটি গ্যাং তাকে অপহরণ করেছিল। থিও ফিরে আসায় অস্কার দ্বিধায় পড়ে গেল এবং ধীরে ধীরে সে বিশ্বাস করতে লাগলো যে হয়তো তাদের মা সত্যিই তাদের ছেড়ে চলে গিয়েছেন। রাগে ও হতাশায় সে মায়ের সব বই ছুঁড়ে ফেলে দিল, কিন্তু থিও এসে ওকে পুরো টাইম ট্রাভেলের গল্প বলল। ও তাকে 2022-এর ফোনও দেখালো। অস্কার পুরো বিশ্বাস না করলেও ফোন দেখে সে ওর কথাকে পুরোপুরি অস্বীকারও করতে পারলো না। দুই ভাই সিদ্ধান্ত নিল যে আর কখনো টাইম পোর্টাল ব্যবহার করবে না এবং বর্তমান সময়ে খুশি থাকবে। এখন 2022-এ দুই ভাই একসঙ্গে। দরজার ঘন্টা বাজতেই থিও অস্কারকে মজা করে বলল, তোর গার্লফ্রেন্ড এলিনা এসেছে মনে হয়, এবার তো মন খুলে কথা বলেই ফেল, ওর তো ডিভোর্সও হয়ে গেছে। থিও ইচ্ছা করেই এসব আগে বলেনি, কারণ যদি আগে বলে দিত তাহলে এলিনার সন্তানরাই হয়তো জন্মাতো না আর এলিনার জীবনটাই বদলে যেত, যেটা থিও প্রতিশ্রুতি দিয়েছিল যে সে বদলাবে না। কিন্তু এখন সময় একদম ঠিক, বাচ্চারাও জন্মেছে, ডিভোর্সও হয়ে গেছে। অস্কার দরজা খুলতেই এলিনা বাইরে দাঁড়িয়েছিল। এখান থেকে তাদের জীবনে এক নতুন মোড় আসতে পারে। শেষ দৃশ্যে খুব পুরনো সময় দেখানো হয়, একটা পোর্টাল খুলে যায় এবং সেখান থেকে একটা মহিলা বেরিয়ে আসেন। সময়টা খুব প্রাচীন, তখন মানুষ বিজ্ঞানের কিছুই জানতো না। এই মহিলা আর কেউ নয়, থিও ও অস্কারের মা। দেখানো হয় তিনি একজন বিজ্ঞানী এবং তিনি মানুষদের বিজ্ঞান শেখাতে শুরু করেন, যার ফলে ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আসতে পারে। এখানেই গল্পটা শেষ হয়। শেষে রেখে যায় প্রশ্ন, থিও কি আগেই অস্কারকে বোঝানো উচিত ছিল যে সে মেয়েটিকে তার মনের কথা বলুক? হতে পারে তাহলে তাদের ডিভোর্সই হতো না এবং তারা সুখে থাকতো। কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, লাইক দিতে কি ভুলে গেছেন? তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে ফেলুন।